আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ। মিটফোর্ডে সোহাগ হত্যার অন্যতম আসামি নান্নু গ্রেফতার। সরকার খুব দ্রুতই নির্বাচনের দিকে যাচ্ছে প্রেস সচিব। মধ্যরাতে 2000 ড্রোন প্রদর্শনীতে পালিত জুলাই উইমেন্স ডে। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব। তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে এ বছরের শেষে, উপদেষ্টা রিজওয়ানা হাসান। পাবনায় স্লোগান দিতে দিতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মহিলা দল নেত্রী। প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নির্বাচন পেছানোর ষড়যন্ত্র ডাক্তার জাহিদ। সারা দেশে পুলিশের অভিযানে গ্রেফতার 1496। বিমানবন্দর থেকে 96 বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। ঢাকা সহ 13 অঞ্চলে ঝড়ের আভাস। মিয়ানমারে ভারতীয় হামলা, উলফা নেতা পরেশ বড়ুয়ার মৃত্যু নিয়ে ধোঁয়াশা। এবং রাশিয়াকে 50 দিনের সময় বেঁধে দিলেন ট্রাম্প। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দক্ষিণ এশিয়ার জন্য নবনিযুক্ত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জুট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সোমবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠান হয়। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাক্ষাতে জোহানেস জুট বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার ঘটনায় অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত 1টার দিকে নারায়ণগঞ্জ বন্দর থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 11। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, সোহাগ পুরনো তামার তার ও অ্যালুমিনিয়াম শীট সহ ভাঙারি জিনিসের ব্যবসা করতেন। সোহাগ একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অন্তর্বর্তী সরকার খুব দ্রুতই নির্বাচনের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, পলিটিক্যালি স্টেবিলিটি আসছে, আমরা দ্রুত নির্বাচনের দিকে ধাবিত হচ্ছি। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের যে 3টি মেজর কাজ, সংস্কার, বিচার ও নির্বাচন, এই কাজগুলো যথেষ্ট ভালো গতিতে এগোচ্ছে। অনেকেই ভাবছেন রিফর্মটা 5 বা 7 দিনে 2-3টা মিটিং করলেই তো হয়ে যায়। আসলে এই কাজগুলো তো এত সহজে হয় না। প্রেস সচিব বলেন, আমাদের কাজ হচ্ছে আগামী বছরের প্রথম দিকে যে ইলেকশনটা হবে, তখন যে ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে, তার কাছে যেন আরো বেটার বাংলাদেশকে রেখে যেতে পারি। সেই জায়গা থেকেই যেন বাংলাদেশটা এগিয়ে যায়। কেন্দ্রীয় শহীদ মিনারে মধ্যরাতের আকাশে রং বেরঙের আলোয় 2000 ড্রোনের প্রদর্শনীতে পালিত হলো জুলাই উইমেন্স ডে। গত বছরের 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মেয়েরা বেরিয়ে এসে জুলাই আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার করেছিল, যার মধ্য দিয়ে পতন হয়েছিল আওয়ামী লীগ সরকারের। জুলাই আন্দোলনের বর্ষপূর্তিতে সেই দিনটিকে জুলাই কন্যা দিবস হিসেবে উদযাপন করা হয়। সোমবার রাতে জুলাই গণ অভ্যুত্থানের পুনর্জাগরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। 2000 ড্রোনের আলোকসজ্জা ও কারুকার্যে আকাশে ভেসে ওঠে 14 জুলাইয়ের প্রতিচ্ছবি। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। তিনি গত আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্র মালিকানাধীন সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সোমবার ব্যাংকগুলোর কাছে পাঠানো এক চিঠিতে এ তথ্য তলব করা হয়। ওবায়দ উল্লাহ আল মাসুদের পাশাপাশি তার স্ত্রী মর্জিনা বেগম, 2 পুত্র জুন্নুন, সাফওয়ান ও জুনায়েদ, জুলকারনাইন, টিয়ান এবং কন্যা তাসমিয়া তারান্নুম নওমীর হিসাবও তলব করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে।
এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। উপদেষ্টা আরো বলেন, তিস্তা মহাপরিকল্পনা মূলত চায়না ও বাংলাদেশ এই দুই দেশের বিষয়, তাই সিদ্ধান্ত নিয়ে দুই দেশেরই সম্মতি লাগবে। এই কয়েক মাসে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আমরা বেশ এগিয়েছি। পাবনার ঈশ্বরদীতে এক বিএনপি নেতার কারামুক্ত সংবর্ধনা অনুষ্ঠানে স্লোগান দেওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মহিলা দলের এক নেত্রীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে এই ঘটনা ঘটে। মৃত আমেনা খাতুন উপজেলার সলিমপুর ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী ছিলেন। জানা গেছে, দীর্ঘ 22 বছর পর কারামুক্ত হয়ে নিজ এলাকায় ফিরেন ঈশ্বরদী উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার দাসুরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তুহিন। তাকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নিতে পৌর শহরের পুরাতন বাস টার্মিনালে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে আমেনা খাতুনের নেতৃত্বে মিছিল নিয়ে উপস্থিত হয়েছিলেন মহিলা দলের কর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে আমেনা খাতুন মাথা ঘুরে মাটিতে পড়ে যান। পরে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরকারি চাকরি বিধি লঙ্ঘন করে জাতীয় নাগরিক পার্টির নেতা হলেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে, একজন শিক্ষক কিভাবে সরাসরি রাজনীতিতে যুক্ত হন? গত 12 জুলাই এনসিপির কেন্দ্রীয় মুখ্য সচিব শারজিস আলম এবং সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত মোহনগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এতে রফিকুল ইসলাম শুভকে প্রধান সমন্বয়কারী এবং মোহাম্মদ আব্দুল হান্নান আকন্দকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। কমিটিতে মোট 17 জনের নাম রয়েছে। এনসিপিতে পদ পাওয়া মোহাম্মদ আব্দুল হান্নান আকন্দ উপজেলার 6 নং ইউনিয়নের 86 আহমদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন যেভাবে এগিয়ে যাচ্ছে, বিএনপি আশাবাদী যে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির পেশাজীবীদের আলোচনা সভার ভেন্যু পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। সোমবার এক জামায়াত নেতার মন্তব্যের জবাবে ডাক্তার জাহিদ বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে তা ঠিক করবে জনগণ। সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গত 24 ঘন্টায় মোট 1496 জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি 1022 জন এবং বিভিন্ন অপরাধে জড়িত রয়েছেন 774 জন। সোমবার 14 জুলাই পুলিশ সদর দপ্তরের AIG এনামুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত 24 ঘন্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে 1496 জন আসামিকে গ্রেফতার করেছে। প্রয়োজনীয় শর্তাবলী পূরণে ব্যর্থ হওয়ায় বিমানবন্দর থেকে 96 বাংলাদেশি সহ 131 জনকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 1-এ মালয়েশিয়ান বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি তাদের দেশটিতে প্রবেশ করতে দেয়নি। সোমবার বর্ডার কন্ট্রোল এক বিবৃতিতে জানিয়েছে, সন্দেহজনক আবাসনে বুকিং ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে ব্যর্থ হওয়া এবং মালয়েশিয়ায় থাকার জন্য পর্যাপ্ত তহবিল না থাকা সহ বিভিন্ন কারণে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়। ঢাকা সহ দেশের 13টি অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মিয়ানমার সীমান্ত এলাকায় ভারতীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফায়ের প্রধান পরেশ বড়ুয়া নিহত হয়েছেন কিনা সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হামলার পর ভারতীয় পক্ষ থেকে দাবি করা হয়েছিল, ওই হামলায় পরেশ সহ 3 শীর্ষ উলফা নেতা নিহত হয়েছেন, কিন্তু পরে এ নিয়ে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি। উলফার তরফ থেকে বলা হয়েছে, গত রোববার ভোরে ভারতীয় সেনাবাহিনী আচমকা মিয়ানমার সীমান্তে উলফা ঘাঁটিতে
হামলা চালায়। এতে ঘাঁটিটি ধ্বংস হয়ে গেছে এবং 3 জন উলফা নেতা নিহত হয়েছেন। বিবৃতিতে উলফা উল্লেখ করেছে, ভারতীয় সেনাবাহিনী নাগাল্যান্ডের মিয়ানমার সীমান্তের লংওয়া ও অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্তের পাংশাউ পাসের মধ্যে ড্রোন নিয়ে হামলা করে। রাত 2টা থেকে ভোর 4টা পর্যন্ত হামলা চালানো হয়। পরে দুপুরেও হামলা হয়। ভারতীয় সেনারা সেখানে 150 বার বোমা বর্ষণ করে। আগামী 50 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সময়ের মধ্যে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার উপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। একই সঙ্গে ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার হোয়াইট হাউসে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকের পর এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।